সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের সংবাদপত্র দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। ডক্টর জাহিদুর রহমান রয়েছেন আমাদের সঙ্গে। জাহিদ, স্বাগত আপনাকে। ধন্যবাদ। শিরোনাম দেখে নেই। বাংলাদেশ প্রতিদিন। ফেব্রুয়ারির মধ্যে ভোটের সম্ভাবনা, মতপার্থক্য যেসব ইস্যুতে। সমকাল 31 বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। সংস্কার সুপারিশ বাস্তবায়নের পর নির্বাচন চায় এনসিপি। মানবজমিন 2 ইস্যুতে অনড় বিএনপি। বিচারের দাবিতে এখনও কেন দাঁড়াতে হচ্ছে মায়ের ডাকের মানববন্ধন। কালের কণ্ঠ, নির্বাচনী মেরুকরণ স্পষ্ট হচ্ছে, বিচার ও সংস্কারকে নির্বাচনের প্রতিপক্ষ। কালবেলা শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসনে 2600 ফ্ল্যাট। শুভঙ্করের ফাঁকিতে শতকোটি ভ্যাট, অব্যাহতি পেল স্মার্টু। আমার দেশ বিকাশ সাহায় ধ্বংস, নিম্ন আদালত। এক ব্যক্তি সর্বোচ্চ 3 বার প্রধানমন্ত্রী হতে পারবেন। খবরের কাগজ, জনপ্রিয়তা ধরে রাখার চ্যালেঞ্জে এনসিপি, সাংবিধানিক নাম পরিবর্তন নয়। দেশ রূপান্তর 2 মেয়াদ পর বিরতি দিয়ে প্রধানমন্ত্রী। আসছে নতুন বিনিয়োগ, সিন্ডিকেট ভাঙার আশা। সময়ের আলো, সুস্বাস্থ্যে ফিরছে অর্থনীতি, ক্ষমতায় ভারসাম্য আনতে সম্মতি। দিনকাল, বিএনপি আন্তরিকভাবে সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করছে। সাময়িক ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকারীদের জটিল অবস্থা। সংগ্রাম, নারী বিষয়ক সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে তীব্র প্রতিক্রিয়া, বাতিল দাবি। গরম ও লোডশেডিং সমান তালে বাড়ছে। করতোয়া 5ম সংশোধনীর আগের সংবিধান চায় বিএনপি। বাংলাদেশ হয়ে 7 সিস্টার্সে যাওয়া রেল প্রকল্প স্থগিত ভারতের। জাহিদ, কি দেখছেন রাজনীতি, কি অবস্থায় আছি আমরা এখন এই মুহূর্তে? এই মুহূর্তে রাজনীতির যে মূল ডিবেটটা সেটাই এখন প্রধান হয়ে আছে এবং এটা নির্বাচনের শিডিউল ঘোষণা পর্যন্ত আসলে চলবে। সেটা নির্বাচনটা কবে হবে। আসলে ঘটনা যেটা হয়েছে, শেখ হাসিনার পরে, শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করা প্রত্যেকটা রাজনৈতিক শক্তির এক একজনের এক এক রকম প্রয়োজন। ফলে তারা সেই প্রয়োজনটাকে মাথায় রেখেই তাদের পলিটিক্যাল ইস্যু বা এজেন্ডা তৈরি করছে। এবং মাঠে যা যা দেখছি আমরা, যেমন ধরুন সংস্কার, যেমন বিচার, এই জিনিসগুলো সবাই কম বেশি চাইছে। কিন্তু যারা বেশি চাইছে বা কম চাইছে, সেটা যে শুধু ওইটাকে মাথায় রেখেই করছে, নট নেসেসারিলি। আবার কোনো দলের মধ্যে সম্ভবত কিছুটা কনফিউশনও দেখা যাচ্ছে। মানে এক ইন্টারেস্টিং অবজারভার হিসাবে খুবই ইন্টারেস্টিং। যেমন জামাতের কথা যদি বলি, জামাত 16 এপ্রিল, আমি ভুল না করলে, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠকের পর, এটা হলো বেগম জিয়া এবং তারেক রহমানের সাথে বৈঠকের সম্ভবত 2 দিন পরই, মানে জাস্ট ক্লিয়ারলি বলে দিয়েছেন যে রমজানের আগে নির্বাচন হতে হবে। ওখানে কিন্তু কোনো যদি কিন্তু বিচার বা সংস্কার এগুলো ছিল না। পরে আবার তারপর দিন পরপর আবার 2 দিন খুব ক্লিয়ারলি 3টা শর্ত লাগবে, সংস্কার, বিচার এবং সব, মানে নির্বাচনের পরে কি হবে সেটা নিয়ে এক ধরনের একটা ঐক্যমত্য তৈরি হওয়া, এগুলো বলছেন। এনসিপি তাদের স্বার্থে, মানে আসলে আমরা যদি এভাবে মোটা দাগে ভাগ করি, আসলে দলগুলো 2 ভাগে বিভক্ত। একটা দল এবং জোট যে যত দ্রুত নির্বাচন হয় সে কিন্তু তার পারফর্ম করায় প্রবলেম নেই। বিএনপি 50 বছরের রাজনৈতিক দল, তাদের আমি প্রায় এভাবে বলি যে যখন এনসিপিকে 300 আসনে, তারা 300 আসনে ক্যান্ডিডেট দেবেন, আমি এটাকে একটা সঠিক সিদ্ধান্ত মনে করি। কারণ তাদেরকে প্রজেক্ট করতে হবে যে আমরা আসলে ক্ষমতায় যাওয়ার জন্যই তৈরি হয়েছি। 300 না দিলে আসলে এটা হয় না, কম হলেই ওই পারসেপশন তৈরি হবে না। এখন এনসিপিকে 300 আসনের প্রার্থী খুঁজে বের করতেই গলদঘর্ম হতে হচ্ছে। আর বিএনপির 300 আসনে অন্তত 3000 মানুষ আছে। তাদের মানে কষ্ট হবে 10 জন থেকে 1 জন খুঁজে বের করা। সো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ইলেকশন হলে একটা নির্বাচনমুখী দল, একটা বুর্জোয়া রাজনৈতিক দল, সে ক্ষমতায় যেতে চাইবে, সে চাইছে, সেই জন্য সে ন্যূনতম সংস্কারের কথা বলছে। এবং যেহেতু সে ক্ষমতায় যাবে, তাই তার পক্ষে যতটুকু ট্রুলি করবেন তারা ঠিক ওইটুকুই বলছেন। আবার যারা ক্ষমতায় যাবেন না, তাদের জন্য কিন্তু বলা ইজিয়ার। আমি বলছি না ক্ষমতায় গেলে তারা করবেন না, কিন্তু ইজিয়ার যে আমি এই সব কিছু করে ফেলবো। আর এই আলাপগুলো সামনে এনে অন্তত ধরুন বিএনপি ডিসেম্বর চাইছে, এনসিপি যদি আমাদের প্রধান উপদেষ্টার যে সর্বশেষ সীমা জুন, বাংলাদেশে তো গরমকাল হলেও জুনে 96 সালে নির্বাচন হয়েছিল, বিচারপতি
হাবিবুর রহমানের যে তত্ত্বাবধায়ক সরকার, ওটা তখন বিশেষ ব্যবস্থা হয়েছিল। কারণ হলো ওই যে ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হলো, তার মধ্যে হতে হয়েছে। সো এনসিপির চেষ্টা থাকবে এটাকে যতটা সম্ভব ইভেন জুন থেকেও পিছিয়ে যদি পরের বছরের ডিসেম্বরে নিয়ে যাওয়া যায়, মানে যত দিন যাবে তাদের দলটা সাংগঠনিকভাবে আরো গড়ে ওঠা এবং তাদের ভালো করার সম্ভাবনা তারা দেখছেন। এখন এনসিপি এই নির্বাচনেই খুব ভালো করতে হবে এই চিন্তা করা দরকার ছিল কিনা যে কেউ এই প্রশ্ন করতে পারে, কিন্তু তারা সেভাবে ভাবছেন, ফলে তাদের সময় লাগবে। জামায়াতও যেটা হয়, জামায়াত ইসলামীও যত সময় পাবে, কারণ জামায়াত ইসলামী শুধু ক্যান্ডিডেট না, তাদের হয়তো 300 আসনে ক্যান্ডিডেট তারা দিতে পারছেন, তারা খুব স্ট্রাকচার্ড ক্যাডার বেসড রাজনৈতিক দল, কিন্তু তারা চেষ্টা করছেন সম্ভবত একটা ইসলামী মোর্চা তৈরি করা যায় কিনা। এবং আমরা জানি যে বাংলাদেশে ইসলামী দলগুলোর মধ্যে নানা রকম মত পার্থক্য আছে, রীতিমতো এক গ্রুপ আরেক গ্রুপকে এমনও আছে যে দল ওকে ইসলামী দল মনেই করে না। সো জামাত চেষ্টা করছে এখন খুবই র্যাডিক্যালি, তারা এটা আগে হতো না, তারা নতুন করে চেষ্টা করছে যত বেশি ইসলামিক দলকে একত্রে নিয়ে একটা ইসলামী মোর্চা তৈরি করা যায়। সো সময় যদি বেশি পায় সেটা জামাতের জন্য সুবিধা হবে, ফলে যে রমজানের আগে নির্বাচন হতে হবে সেখান থেকে সরে এসে আবার তাদের আমির আবার সেই শর্তগুলোর কথা বলছেন। সো নির্বাচন পর্যন্ত আসলে এই ব্যাপারগুলো চলবে এবং আমার ধারণা আমরা মাঝামাঝি কোনো একটা জায়গায় এসে দাঁড়াবো। আপনার ধারণা কি ইলেকশন নির্বাচন যথাসময়ে হয়ে যাবে? আমি ধারণা করি রমজানের আগে হবে, মানে এটা ডিসেম্বরে হয়তো হবে না, আর একটু পেছাতে পারে, মোটামুটি রমজানের দিকে হবে এবং বিএনপি ওয়ান্ট বি আনহ্যাপি উইথ দ্যাট, আমার আন্ডারস্ট্যান্ডিং। এবং একটা জুন ছাড়া একটা উইন্ডো আছে ঈদের পর এপ্রিলের দিকে, এপ্রিলে নির্বাচন হলেও বিএনপি খুব আনহ্যাপি হবে বলে আমার মনে হয় না। কিন্তু বিএনপি যেটা করতে চায় মাঠে ডিসেম্বরের চাপটা রাখবে, এটা তার জায়গায় কৌশলগতভাবে ঠিকই আছে, কারণ এই চাপটা রাখলে অন্তত নির্বাচনটা অনেক পিছিয়ে যাবে না। কারণ মাঠে কেউ এই সরকার শুধু জুন না, এই সরকার 5 বছর থেকে যেতে হবে, এই সরকার কন্টিনিউ করতে হবে এবং গুরুত্বপূর্ণ লোকজন, কেউ ঠাট্টার ছলে, কেউ হাসির ছলে, কেউ আবার সিরিয়াসলি বলছে, সরকারের লোকজনই বলছে। ফলে বিএনপিকে এই চাপটা রাখা যাতে এটা অন্তত জুন থেকে পিছিয়ে না যায়। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম একটা লেখা দেখছিলাম যে বিচার ও সংস্কার কি নির্বাচনের প্রতিপক্ষ? অ্যাপারেন্টলি এটা মনে হচ্ছে কারণ অনেক ভেগ আলাপ আছে। আমি যে বললাম আসলে এগুলো ইস্যু হিসেবে ইউজড হচ্ছে এবং এতে সমস্যার কিছু নাই। পলিটিক্সে পলিটিক্যাল পার্টিগুলো যে সবসময় মনের কথা বলে ফেলবে এটা হয় না, সারা পৃথিবীতে আপনার মনে একটা আছে, কিন্তু পলিটিশিয়ানরা তার রাজনীতির কারণে নানান রেটরিক ব্যবহার করেন। ওয়েস্টে কম, কারণ ওখানকার লোকজন কনসাস, তারা হিসাব করে। খেয়াল করব, ধর বিচার শেষ করতে হবে, এখন এই প্রশ্নটা আমি একদিন অন্য একটা টক শোতে একজন পলিটিক্যাল পার্টির নেতাকে যিনি এটা চান, আমি তার কাছে জানতে চেয়েছিলাম বিচার বলতে কার বিচার? আপনাদের দল থেকে তো স্পেসিফিক করতে হবে, শেখ হাসিনা সাথে এটা 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 এই পর্যন্ত, তার কোন পর্যন্ত বিচার? একটা হচ্ছে ধরুন আইসিটিতে প্রাথমিক রায় হবে, ওনারা আপিল করতে পারেন, যদি মৃত্যুদণ্ড হয় ডেথ রেফারেন্স হবে। ধরুন এনসিপির একজন গুরুত্বপূর্ণ নেতা জনাব সার্জিস আলম বলেছিলেন যে শেখ হাসিনাকে ফাঁসির কাস্টে দেখার আগ পর্যন্ত নির্বাচন হতে পারবে না। তা এখন প্রাথমিক রায় কাদের মোল্লার আইসিটিতে, যে বিচার নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে, সেই বিচারের প্রাথমিক রায় হচ্ছে 2.5 বছর পর। তো এখন ওনারা ঠিক কতদূর পর্যন্ত বিচার বলতে বোঝেন, এই যে অস্পষ্ট রাখছেন, তাতেই কিন্তু মনে হতে পারে এটার সাথে এটাকে মুখোমুখি করা একটা চেষ্টা। বিচারের ক্ষেত্রে আমি যদি এই প্রশ্ন করি, আমি এই প্রশ্নও করতে চাই, ধরলাম এখন নির্বাচন হলো এবং পপুলার বিলিফ হচ্ছে বিএনপি জিততে পারে। আচ্ছা, বিএনপি জিতলো না, জামায়াত নির্বাচনে জিতে গেল, বা এনসিপি সবাইকে অবাক করে দিয়ে সরকার গঠন করে ফেললো, মানে এই তিনটাই তো ক্ষমতায় আসার সম্ভাবনা আছে। এখানে প্রশ্ন আছে যে আওয়ামী লীগ তো নিষিদ্ধ নয়। জি, ওরা যদি নিষিদ্ধ নাও হয় ওরা ক্ষমতায় আসছে না। আচ্ছা, আমার কথা হচ্ছে 3 দলের কোন দল জিতলে আওয়ামী লীগের বিচার করবে না? এই 3 দলের কোন দল আওয়ামী লীগকে দিয়ে টর্চার হয় নাই? তাহলে কেন বিচার এই সরকারের অধীনে হতে হবে? বরং এই চাপ দিয়ে একটা প্রবলেম হচ্ছে, আমাদের চিফ প্রসিকিউটর একবার বলে ফেলেছিলেন যে এই বছরের মধ্যেই শেখ হাসিনার কিছু রায় হয়ে যাবে। খুব ভয়ঙ্কর কথা। আমরা এমনিতে অন্তত 2টা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ভাঙছি। যেমন একটা হচ্ছে, এটা কিন্তু এই যে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের যে রিপোর্ট, তারা তো শেখ হাসিনা এবং তার দলকে ধ্বংস করে দিয়েছে, কিন্তু তারা তারপর 2টা পয়েন্ট বলেছে যে আমাদের হাতে অনেক ডকুমেন্টস আছে, এগুলো আমরা দেব যদি এই 2টো শর্ত মানো। একটা হচ্ছে এটা মানে সফটওয়্যার,
টাফটা পরে বলছে। সফটটা হচ্ছে তোমাদের এখানে মৃত্যুদণ্ড থাকা যাবে না, গ্লোবাল স্ট্যান্ডার্ড এখন মৃত্যুদণ্ডের বিরুদ্ধে, জাতিসংঘের বিরুদ্ধে। কিন্তু আমরা যে ভয়ঙ্কর কাজটা করছি এটা নিয়ে প্রশ্ন উঠবেই, সেটা হচ্ছে কারো অনুপস্থিতিতে বিচার, ইন অ্যাবসেন্সিয়া বিচার। যেমন ধরুন আইসিসিতে কিন্তু কারো ইন অ্যাবসেন্সিয়া বিচার হতে পারে না। এই যে শেখ হাসিনা যে আসবেন না, সে কারণে তো উনি লয়ার দিতে পারবেন না, আমাদের সরকার একজন লয়ার ঠিক করবেন। সো এটা নিয়ে প্রশ্ন উঠবেই, চান বা না চান। তো এইরকম কাজ করছি। আবার আমি এই কিছুদিনের মধ্যে, এখন এপ্রিল মে মাসের মধ্যে চার্জশিট দেবে, আমি ডিসেম্বরের মধ্যে জানুয়ারির মধ্যে রায় দিয়ে দেবো, এসব করে এগুলো করে জিনিসগুলোকে খুব খেলো করে ফেলা হবে। অলরেডি আমরা প্রবলেমের মধ্যে আছি। তো ফলে এই চাপগুলো তৈরি না করাই ভালো হবে। এখন 2.5-3 বছর 4 বছর লাগলে সরকার কি ততদিন থাকবে? অ্যাট দ্য সেম টাইম সংস্কার নিয়েও মুখোমুখি করার কিছু নাই। প্রধান উপদেষ্টা রিপিটেডলি বলেছেন দুটো কথা, সব দলের সর্বসম্মতি ছাড়া তিনি কোনো সংস্কার করবেন না। উনি একটা ইন্টারভিউতে বলছেন, ধরেন 100টা প্রস্তাব আসলো, 10টা সবাই এগ্রি করেছে, এই 10টাই করবো। তো ফলে 10টা 8টা যাই হোক, 15টা 20টা, হোয়াট এভার দ্য নাম্বার ইজ, সবাই যেটা এগ্রি করবে সেটা করবেন। এবং কম সংস্কার হলে তো নির্বাচন বলছেন উনি ডিসেম্বরের মধ্যেই করে ফেলবেন। কিন্তু এনসিপি একটা কথা বলেছে যে মৌলিক সংস্কার যদি না হয় তাহলে তারা নির্বাচনে যাবেন কিনা ভেবে দেখবেন। এবং তারা একটা আরো অদ্ভুত দাবি করেছেন, মাঠ প্রশাসন নাকি পুরো বিএনপির নিয়ন্ত্রণে, বিএনপির সমর্থক, এইরকম পরিবেশেও তারা নির্বাচন করবে না। সো এগুলোকে সামনে আনা হচ্ছে। যদি এটা হয় যে নির্বাচনটা খানিকটা পিছিয়ে, মানে লাস্ট সীমায় নিয়ে যাওয়া, বিএনপি ডিসেম্বর চায়, ওনারা জুনে গেলে সুবিধা, ওই পর্যন্ত হলে ইটস ফাইন। কিন্তু ইফ ইটস আ পার্ট অফ দ্যাট অ্যাটেম্পট যে 5 বছর সরকার রেখে দিতে হবে, এটা খুব ভয়ঙ্কর। কারণ এই সরকারের সাথে এনসিপির একটা, এনসিপিকে সরকার একটা এক্সটেনশন বলে মানুষ বিলিভ করে। এটার জন্য তাদের উপদেষ্টারা আছেন, এনসিপির যিনি প্রধান তিনি জাস্ট রিজাইন করে দলে এসে জয়েন করেছেন। এবং প্রধান উপদেষ্টা ফিনান্সিয়াল টাইমসের সাথে একটা ইন্টারভিউতে স্টুডেন্টদের দল সম্পর্কে যেভাবে বলেছেন সেটা শুভকামনা, এটা বায়াস। উনি বলেছেন স্টুডেন্টদেরকে দল করা উচিত, তারা রক্ত দিয়ে যা অর্জন করেছে সেটা তাদেরই রক্ষা করতে হবে, স্টুডেন্টদেরই রক্ষা করতে হবে। তার মানে অন্য কেউ আসলে এটা হবে না। এবং উনি বলছেন তা যদি না হয় তাহলে অতীতের যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থার মতো করে আবার একই জিনিস শুরু হবে। তার মানে স্টুডেন্টরা দল করে ক্ষমতায় যদি না আসে তাহলে দেশ আবার আগের জায়গায় চলে যাবে। তার মানে প্রিভিয়াস যত দল আছে সবগুলোকে কিন্তু আপনি আওয়ামী লীগের মতো ক্যাটাগরাইজ করে ফেলেন। সো প্রধান উপদেষ্টার বায়াস আছে, শুভকামনা থাকতেই পারে, আমাদের প্রত্যেকের শুভকামনা আছে অবশ্যই। তো ফলে তারা যখন এই কথাগুলো বলেন তখন কিন্তু ওই যে ওই আলাপটা যে তাদের এই চেষ্টাটা কি সরকারকে এক্সটেন্ড করে নিয়ে যাওয়ার জন্য। এবং আমরা প্রায় দেখবো এই সরকারের যাবতীয় সবকিছু এনসিপির নেতারা এসে ডিফেন্ড করছেন। আমি এটাও খুব অবাক হয়েছি, মানে আওয়ামী লীগের সরকার, আওয়ামী লীগের নেতারা আমাদের সমাজের সাথে একসময় যেমন ডিবেট করতো ডিফেন্ড করার জন্য, আমি তাদেরকে দেখি ডিফেন্ড করছে। তাদের তো ডিফেন্ড করার দরকার নেই, এটা তো সবার সরকার, এটা আমাদের সবার সরকার। কিন্তু তারা খুব, এটা তাদেরই সরকার, সেভাবেই তারা ডিফেন্ড করে যাচ্ছেন। সুতরাং আমি চাই না যে তারা অন্তত এমন কিছু করুক যাতে ওই সন্দেহটা মানুষের মধ্যে তৈরি হয়। ধন্যবাদ। আপনি জানেন যে নগর জুড়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, জি, কিভাবে দেখছেন? এটা আওয়ামী লীগের কৌশল হবে আমি বেশ কিছুদিন থেকে প্রেডিক্ট করছিলাম। প্রথম যেদিন করেছে সেদিন থেকেই বলেছি। মানে দুটো ব্যাপার, একটা হলো আওয়ামী লীগ এদেরকে আরো প্রচুর মাঠে নামতে বলবে। আওয়ামী লীগের লোকজনের তো কমফোর্টেবল অবস্থা। বিবিসি বাংলা একটা রিপোর্ট বলছে অন্তত 80 জন এমপি, জেলা উপজেলা পর্যায়ের টপ লিডার মিলে অন্তত 1000 জন পশ্চিমবঙ্গেই আছে, কলকাতায় বা ইন্ডিয়ার অন্যান্য জায়গায়, অন্যান্য দেশে তো আছেই। সো টপ লিডাররা তো আরামে আছেন, যে পরিমাণ টাকা লুট করেছেন। এখন যারা রয়ে গেছেন ওনাদের কৌশলটা সিম্পল, তাদেরকে মাঠে নামাবেন। তারা চাইবেন তাদের উপরে জনগণ বা অন্য কোনো পলিটিক্যাল পার্টি চড়াও হোক অথবা পুলিশ চড়াও হোক। এটাই যখন করা হবে এটাকে তারা গ্লোবালি সেল করবেন। কারণ আওয়ামী লীগের তো আসলে টেকনিক্যালি তাদের পলিটিক্যাল কর্মসূচি পালন করার রাইট আছে। আওয়ামী লীগ নিষিদ্ধ দল না, ছাত্রলীগ নিষিদ্ধ দল। সো ছাত্রলীগের প্রসেসটা নিয়ে, এক্সিকিউটিভ অর্ডার নিয়ে আমরা প্রশ্ন করতে পারি, কিন্তু ওটা যেহেতু নিষিদ্ধ দল, ছাত্রলীগ কোথাও যদি মিছিল করতে যায়, পুলিশ যদি গ্রেফতার করে, দ্যাটস ফাইন, আমরা বলতে পারবো নিষিদ্ধ দল তার পলিটিক্যাল কর্মসূচি পালন করতে পারবে না। কিন্তু এনারা যখন করছেন, আমি দুটো কোট একটু ইউজ করতে চাই। ফেব্রুয়ারি মাসে একবার গোপালগঞ্জে লিফলেট বিলি করছিল,
তখন পুলিশ গ্রেফতার করেছে এবং তখন প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলছেন আওয়ামী লীগের লিফলেট বিলি করলে গ্রেফতার করা হবে। আর এই দুদিন আগে উত্তরের ওখানে যখন মিছিল হলো তখন স্বরাষ্ট্র উপদেষ্টাকে যখন জিজ্ঞেস করছে তিনিও এটা ব্যর্থতা মনে করছেন এবং ভবিষ্যতে এরকম হলে পুলিশকে উনি জবাবদিহিতা আওতায়, মানে উনিও বলছেন আওয়ামী লীগ মিছিল করলে তাদেরকে গ্রেফতার করা হবে। এগুলো প্রত্যেকটা কিন্তু ইললিগাল কথা, একেবারেই তাই। মানে একটা রাষ্ট্র আবেগ দিয়ে চলতে পারবে না, আপনি এটাকে ডিফেন্ড করতে পারবেন না। সো আওয়ামী লীগের কৌশল এটা এবং ওরা আরো নামতে থাকবে। যেটাই করি না কেন সেটাই সরকার এবং বাংলাদেশের পরিবেশ নিয়ে প্রশ্ন উঠবে। আওয়ামী লীগ যাবতীয় অন্যায় করে যাওয়ার পরও তার তো হিউম্যান রাইটস, তার সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস এগুলো তো ইনট্যাক্ট থাকতে হবে, এগুলো প্রিজার্ভ করতে হবে। সেখানে সরকার বলছে তারা মিছিল করলে তাদেরকে ধরবো, নাহলে যে পুলিশ ঠিক মতো দায়িত্ব করবে না তাকে আমি ধরবো। স্বরাষ্ট্র উপদেষ্টা তাই বলেছেন, এটা তো হতে পারে না। এখন এটাই একটা ঝুঁকির জায়গা। এই জন্য আমি বলছি দুটো প্রশ্ন। নেশন ওয়াইড একটা কনসেনসাস তৈরির চেষ্টা সরকারকে করতে হবে। যদি আওয়ামী লীগ যদি নিষিদ্ধ করতে চায় নিষিদ্ধ করতে হবে। এখানে দুটো ব্যাপার আছে, তিনটা আইনে আগে নিষিদ্ধ করা যেত। একটা হচ্ছে আইসিটিতে সংগঠনকে অভিযুক্ত করে বিচার করার সুযোগ ছিল, এটা আওয়ামী লীগে দিয়েছিল। এই সরকার 10 বছর শাস্তি দিয়েছে, কিন্তু সর্বশেষ সংশোধনীতে আইসিটি থেকে এটা তুলে দিয়েছে। সো আইসিটিতে এখন আর আওয়ামী লীগের বিচার করা যাবে না। স্টিল দুটো আইন, একটা হচ্ছে সন্ত্রাস দমন আইন 2009, ওটা দিয়ে এক্সিকিউটিভ অর্ডারে কালকে জাস্ট একটা আদেশ দিয়ে করে ফেলা যায়। আরেকটা বিচারিক প্রক্রিয়া আছে, সেটা হচ্ছে পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্স 1978। ওখানে আর্টিকেল 3 আর 4 এ কতগুলো জিনিস লেখা আছে যে এগুলো কোনো দল করতে পারবে না। যদি করে আর্টিকেল 6 বলছে আমরা হাইকোর্টে যেতে পারবো। ওখানে 3 আর 4 এ যা লিখেছে আওয়ামী লীগ সবকিছু করেছে। সো তাদের জন্য হাইকোর্টে যাওয়া যায়, নিষিদ্ধ করা যেতে পারে বিচারিক প্রক্রিয়ায়, সেটা হতে পারে। আর যদি নিষিদ্ধ না হয়, টেকনিক্যালি বলছে, আমরা যদি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেই, যদি প্রধান উপদেষ্টা কিন্তু সরাসরি বলে ফেলেছেন মাসখানেক আগে, ওই যে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ যখন তার সাথে দেখা করতে এসেছে, যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা যদি নিষিদ্ধ না হয়, এটা খুবই টাফ। আমাদেরকে মেনে নিতে হবে আওয়ামী লীগ মিছিল করবে। এই মিছিল তাদের সেই স্লোগান, যে স্লোগানগুলো একসময় অত্যাচার করার স্লোগান ছিল, ধরুন জয় বাংলা আমাদের মুক্তিযুদ্ধের স্লোগান ছিল, কিন্তু এটা এমন ডেলিগেশন করেছে, এটা একটা ফ্যাসিবাদের স্লোগান হয়েছে, এটা মাফিয়াতন্ত্রের স্লোগান হয়েছে, এটা অত্যাচার করা, মানুষের যখন পেটাচ্ছে কোপাচ্ছে তখন জয় বাংলা স্লোগান হচ্ছিল। তো এই জয় বাংলা স্লোগান আবার আমরা যখন শুনবো, এটা কিন্তু আমাদেরকে ইরিটেট করবে, কিন্তু আমাদেরকে এটা মেনে নিতে শিখতে হবে, যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না হয়, যে এটা আমাদের শুনতে হবে। অনেক ধন্যবাদ। এবং রাজনীতির বাইরে একটু দেখি কি খবর। আপনি জানেন যে এটাও রাজনীতি অবশ্য, নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল চায় হেফাজত। জি, নারী বিষয়ক এই যে কমিশনের যে সুপারিশগুলো আপনি নিশ্চয়ই দেখেছেন। জি, মানে এখানে যেটা হয়েছে, হেফাজত মানে নারীদের ক্ষেত্রে বেশ কিছু ব্যাপার আছে, তারা এগুলো কিন্তু করতেই হবে বলেননি, এগুলো কতগুলো ঐচ্ছিক কতগুলো সংস্কারের কথা বলেছেন যেগুলো চাইলে কেউ করতে পারে। এর মধ্যে ধর্মীয় কিছু বিধিনিষেধের সাথে কিছু কিছু ক্ষেত্রে কিছু সাংঘর্ষিক ইস্যু আছে, এটা সত্য। তো সেই পয়েন্ট অফ ভিউতে দাঁড়িয়েই তারা আসলে এই আলাপটা করছেন। এটা আগেও হেফাজত আসলে প্রথম মাঠে নেমেছিল যখন নারী পুরুষ উভয়ের জন্য পিতার সম্পত্তিতে সমান অধিকারের আইনের কথা বলছে। তো এখানেও ইনফ্যাক্ট তারা একই ধরনের কথা বলেছেন। এটা আইনে বাধ্যবাধকতার কথা বলা হয়নি, বলেছে কেউ যদি চায় সেটা সেই রকম ভাবে হতে পারবে, কিন্তু এইগুলোই তারা আসলে এরকম করছেন। এখন আমি আবার, যেহেতু হেফাজতে ইসলাম পলিটিক্যাল পার্টি না, কিন্তু তারা একটা পলিটিক্যাল অর্গানাইজেশন, আমি রাদার এইভাবে বলতে চাই। আমি মনে করি যে তারা এখন এই নারীর যে কমিশন আছে এটাকে টার্গেট করে তারা আবার ভিজিবল হয়ে উঠতে চাইছেন। তারা দীর্ঘদিন ভিজিবল ছিলেন না, শুধু সেটা না, হেফাজত সরকারের সাথে, শেখ হাসিনা সরকারের সাথে কমপ্লাই করেছে। আমরা শাপলা চত্বরের পর কি কি হয়েছে এগুলো আমরা দেখেছি, ফলে তাদের গায়ে কিন্তু একটা স্টিগমা আছে। আমি ধারণা করি তারা সেই স্টিগমা এখন সরিয়ে একটু পপুলার এক ধরনের এজেন্ডা মাথা নিয়ে মানে নেমে তারা চেষ্টা করবে সরকারের সাথে, মানে জনগণের সাথে কমিউনিকেশনটা আবার বাড়াতে। নারী পুরুষের সমান অধিকারের ব্যাপারে তাদের আপত্তি, তো মানে সমান অধিকার না, স্পেসিফিক একটা হচ্ছে সম্পত্তির অধিকার। যেমন কোরআনেই মৃত ব্যক্তির সম্পত্তির যে বন্টন আছে সেখানে কিন্তু মানে কন্যারা পুত্রের অর্ধেক পায়, এটা কোরআনেই আছে। যেহেতু সেই পয়েন্টটাকে ধরেই এদিকে আমরা ওই যে নারী বিষয়ক একটা সিডো সনদ স্বাক্ষর করেছিলাম, ওর মধ্যে সম্পত্তির সমানাধিকার যে আর্টিকেল ছিল, আমরা ওই আর্টিকেলটা আবার র্যাটিফাই করিনি, আমরা ওটা বাদ রেখেছিলাম। ওটার আলাপ মাঝে মাঝে আসে, গ্লোবালি এখন এই আলাপটা আছে। হেফাজত কিন্তু 2011 সালে, আমি ভুল না করলে, যখন বাংলাদেশ ওই আর্টিকেলটা
র্যাটিফাই করবে আলাপ হচ্ছে, তখন তারা প্রথম মাঠে নেমেছিল। তো তাদেরও কিছু গ্রাউন্ড আছে, এবং আমাদের এই সাবকন্টিনেন্টে অন্তত কমন সিভিল ল তো নাই, এগুলো প্রত্যেকটা তো আসলে প্রত্যেকের ধর্মের উপরে ডিপেন্ডেন্ট। ভারতে কিন্তু একটা চেষ্টা আছে, কিন্তু আমাদের এই চেষ্টা আমার মনে হয় না ইটস দ্য রাইট টাইম। জি, ওইদিকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আপনার 31 জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে, এবং এখন কিন্তু একটা অস্বস্তির মধ্যে আছেন বাংলাদেশিরা। এটা থাকারই কথা, মানে অবৈধ তো বটেই। মানে আমেরিকা সম্পর্কে আমরা যেটা জানি সেটা হচ্ছে অনেক মানুষ তার মানে ভিসার মেয়াদ পার হয়ে যাওয়ার পরও আমেরিকায় থেকে যেতে পারতেন। মানে আমেরিকা জানতো এরকম প্রচুর মানুষ আছে, কিন্তু আগে প্রত্যেকটা সরকার চিন্তা করেছে ও থেকে আসলে আমেরিকাকে কন্ট্রিবিউট করছে, এবং সেই মানুষগুলো এমন সব কাজ করে যেটা আমেরিকানরা করে না, এবং অনেক সস্তায় করে। সো দিনের শেষে এটা আমেরিকার প্রফিট। সো অবৈধ তো আছে, ট্রাম্প কিন্তু রাদার বৈধ অনেক মানুষকেও তারা রাখবে না এরকম সিদ্ধান্ত নিয়েছে। সো আমরা ধারণা করতে পারি ট্রাম্প তার ইমিগ্রেশন নিয়ে যা যা বলেছে, তার যে ভোটার বেজ আছে সেটাকে খুশি রাখার জন্য তাকে এই কাজ করতে হবে। মানে আমাদের অখুশি হওয়ার কিছুই নেই। মানে মোদিকে সে বন্ধু বন্ধু বলে, ভারতীয়দেরকে সে ফেরত পাঠাচ্ছে, এবং প্রথম ব্যাচটাকে যেভাবে একটা সামরিক বিমানে হ্যান্ডকাফ পরিয়ে পাঠানো হয়েছিল, এ তো খুবই ভয়ঙ্কর। সো মোদি তার ভোটার যে বেজ আছে, হোয়াইট রুরাল ভোটার, তাদের জন্য এই কাজগুলো করতে থাকবে। আরো এই যে যেটা বাণিজ্য যুদ্ধ যেটা চলছে, এইটার পরিণতি কি হবে? এটা আসলে ট্রাম্পও জানতেন যে এটা আসলে দিনের শেষে খুব বেশি কিছু হবে না। মানে চীন মানে এখন কি দাঁড়ালো, আপনি শুরু করলেন 3 মাসের জন্য স্থগিত হলো, কিছু কিছু দেশ কিছু কিছু জিনিস রিভাইজ করবে। আমাদের মতো দুর্বল দেশ, বা বিশেষ করে ভিয়েতনামের মতো দেশ, ভিয়েতনামের 1/3 অফ দ্য জিডিপি ডিপেন্ড করে আমেরিকার এক্সপোর্টের ওপর, আমেরিকাতে সে যে এক্সপোর্ট করে। সো এরকম কিছু দুর্বল দেশ কিছু নেগোশিয়েট করবে, কিন্তু চায়না তো রিটালিয়েট করেছে, এবং শেষ পর্যন্ত ট্রাম্পের মুখ থেকে এসছে যে সে চায়নার সাথে যোগাযোগ করতে চায়। এবং ইন্টারেস্টিংলি আমি ওয়েস্টার্ন মিডিয়াগুলোতে দেখলাম অনেক এক্সপার্ট এই প্রশ্ন করছেন, ট্রাম্প না শি কে আগে ফোন করবেন, কে কাকে ফোন করবেন, এবং প্রায় সবাই মনে করছেন ট্রাম্পই শিকে ফোন করবেন। আচ্ছা, পরিস্থিতি কিন্তু আসলে ওই দিকেই যাচ্ছে। কারণ হলো দিনের শেষে এটা আরেকটু অন্য ডাইমেনশন যুক্ত হয়েছে, সেটা হলো আমেরিকান যে বন্ড আছে, সেই বন্ড কিন্তু মার্কেটের অবস্থা ভালো না, এবং চায়নার হাতে প্রচুর বন্ড আছে, এবং আমেরিকা রিস্ক ফিল করছে যে এটা যদি সমস্যা হতে থাকে তাহলে তার ইকোনমিতে ডিজাস্টার তৈরি হতে পারে। যদিও এই ঝুঁকিটার কথা কিন্তু শুরু থেকে বলা হচ্ছিল। ট্রাম্পও জানবেন আমি তা মনে করি না। উনি একটা ভোটার বেসকে টার্গেট করেছিলেন, তাকে স্বপ্ন দেখিয়েছিলেন আমি ম্যানুফ্যাকচারিং সব এখানে নিয়ে আসবো, তুমি অনেক চাকরি পাবা, অনেক কিছু হবে। এটা কেন হবে না এটা নিয়ে বিস্তারিত আলোচনা আছে, ওইটিকে ঢুকছি না, কিন্তু সে তো একবার অন্তত করে দেখাতে হবে। ওদের দেশ তো আর বাংলাদেশ না, আপনি এটা বলেছেন কিন্তু করেনি নাই, এটা হবে না। আর ট্রাম্পের আরেকটা ব্যাপার আছে আমি মনে করি, ট্রাম্প এটা হবে না জানতেন, কিন্তু এই ধরনের ব্যক্তি খুবই আত্মপ্রেমিক হয়, নার্সিসিস্ট। আপনি খেয়াল করেন পৃথিবীতে বহু বছর এত লম্বা সময় ধরে একজন মার্কিন প্রেসিডেন্ট প্রতি মুহূর্তের আলোচনায় নেই। উনি গর্ব করে বলছেন যে তাকে এখন সবাই স্যার ডাকছে, তাই না? এরকম করে সাংবাদিকদের সামনে কথা বলছেন। সো উনি এটা খুবই এনজয় করেছেন, এবং কিছু দুর্বল দেশ তার সাথে নেগোশিয়েট করবে। এতে যে অনেক কিছু হবে তা না, কিন্তু যাকে মূল টার্গেট বলছিলেন চায়না, এটা কন্টিনিউ করলে রাদার চায়না উইল বি মোর বেনিফিটেড। আপনি খেয়াল করবেন সেই মুহূর্তেই বেরিয়ে গেছেন সফর করতে, উনি ভিয়েতনামে গেছেন, কাম্বোডিয়াতে গেছেন। ওনার উদ্দেশ্য হচ্ছে এই দেশগুলোর সাথে কিভাবে করা যায়, প্লাস ইউরোপের সাথে চায়নার কিছুটা ডিস্টেন্স বাইডেনের সময় এসে তৈরি হচ্ছিল। এখন ইউরোপ দেখছেন না ওটা করলে হবে না, চায়নার সাথে সম্পর্ক শক্তিশালী করতে হবে। আর আমেরিকার সবচেয়ে বড় যে ক্ষতিটা ট্রাম্প করে ফেলেছেন, ভবিষ্যতে চায়নাকে আসলে অলরেডি শক্তিশালী করে ফেলেছেন, সেটা হচ্ছে একটা আমেরিকার মতো সুপার পাওয়ার কোনোদিন আনরিলায়েবল হতে পারে না। মানে একটা ব্যক্তি মুহূর্তে মুহূর্তে এটা বলছে, মুহূর্তে ওটা বলছে, 3 মাস স্থগিত করে ফেলছে, ও দিচ্ছে ওকে পাল্টা, তোমাকে আরো 100 দিয়ে দিলাম, মানে ছেলে খেলার মতো ব্যাপার। সো ওই ক্রেডিবিলিটির জায়গাটা আমেরিকায় বেশ ধাক্কা খেয়েছে, এবং ট্রাম্প যতদিন আছে আমি মনে করি আমেরিকার একটা, উনি যদি এরপর থেকে সব তুলেও নেয়, এই যে উনি একটা বিশ্বাস ভঙ্গ করলেন, আস্থা ভঙ্গ করলেন, এটা মাসুল দিতে হবে। ধন্যবাদ জাহিদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন। শুভরাত্রি।